আর উপরের দিকে যে বেনারসি গুলো রয়েছে সেগুলো কিন্তু মেয়েরা বিয়ের সময় পরে থাকে। তাদের পুতুল রয়েছে, তাদের হাতে রয়েছে প্রজাপতি। খেলাধুলো হোক বা সঙ্গীত হোক, যেখানে খ্যাতি অর্জন করেছে তাদের ছবি নাম সহ কিন্তু এখানে রয়েছে। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বনেদি বাড়ির যে দালানগুলো থাকে এরকম ভাবে তৈরি করা হয়েছে। এই পুজো মণ্ডপটা কিন্তু প্রত্যেকটা মা, বোন আর দিদিদের দেখতেই নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজে আজকে যে পুজো মণ্ডপটা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই পুজো মণ্ডপটা গত বছর গোটা বাংলায় একটা আলোড়ন সৃষ্টি করেছিল। থিমের নাম ছিল চায়না হতে উমা। দর্শকরা মণ্ডপের ভিতরে হাসি মুখে প্রবেশ করছিলেন, আর যখন তারা বেরোচ্ছিলেন মণ্ডপ থেকে তাদের চোখে ছিল অশ্রু। এতটাই নাড়া দিয়েছিল দর্শকদের মনকে। আমি বলছি উত্তর কলকাতার বিখ্যাত এক পুজো মণ্ডপ, যা হলো কাশী বোস লেনের পুজো। এবছরও তারা নারীদের প্রতি সম্মান জানিয়ে তাদের পুজো মণ্ডপটা তৈরি করেছে। আর এই পুজো মণ্ডপটা কিন্তু সমস্ত দর্শকদের, স্পেশালি সমস্ত মা, বোন ও দিদিদের দেখা উচিত। আশা করি পুজো মণ্ডপটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। আর পুজোর সময় আশীর্বাদ না করলে হয়? তো চলুন শুরু করা যাক আজকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শোভাবাজার মেট্রো স্টেশনের পাশে। শোভাবাজার মেট্রো স্টেশনে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে টার্ন নিয়ে 10 মিনিট মতো হাঁটলে আজকের গন্তব্যস্থল, অর্থাৎ কাশী বোস লেনের পুজো। এবছর তারা 87তম বর্ষে পদার্পণ করলো। আর এবছরের থিম রত্নগর্ভা। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটার নাম হলো বিধান সরণি। আর বিধান সরণির মাঝে এই যে গেট তৈরি করা হয়েছে, এটি কিন্তু কাশী বোস লেনের গেট। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 4:10, আর এখনই ভিড় কিন্তু তুমুল। তো বুঝতেই পারছেন, যত সন্ধে গড়াবে ততই কিন্তু ভিড়টা বাড়বে। আচ্ছা, তো এখন প্রবেশ করছি পুজো মণ্ডপের একদম ভিতরে। এখন যে অংশটা দেখছেন এটি হলো মণ্ডপের ফার্স্ট পার্ট। বলছিলাম যে এই মণ্ডপে প্রত্যেকটা অংশে কিন্তু এক একটা কাহিনী লুকিয়ে আছে। দেখতে পাচ্ছেন একদম এই সিঁড়ি দিয়ে অনেকগুলো মহিলাদের পুতুল তৈরি করা হয়েছে। আর পিছনের দিকে রয়েছে সাদা শাড়ি পরে বা সাদা রঙের একটা থান, তারা ঢাকা দেওয়া রয়েছে। যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিভাগ চালু করলো, তারপরেই কিন্তু সেই মেয়েটি এরকম বেনারসিটা পরলো। তো সেটিকে সিম্বলাইজ করার জন্য এই দৃশ্যটি ফুটে তোলা হয়েছে। আর উপরের দিকে যে বেনারসিগুলো রয়েছে সেগুলো কিন্তু মেয়েরা বিয়ের সময় পরে থাকে। বিধবা বিবাহ চালু করার পর, মানে বিধবা বিবাহের সাথে একটা সিম্বলাইজ বোঝানোর জন্য এগুলো টাঙানো হয়েছে। এখানে দেখবেন রাজা রামমোহন রয় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একে অপরের দিকে মুখোমুখি অবস্থায় রয়েছে। এই যে, তো তারা একটা কথোপকথন করছে। কি কথোপকথন? হয়তো তারা কথোপকথন করছে এই বলে যে একটা গোড়া হিন্দু সমাজের বিপক্ষে গিয়ে তারা নারীদের অধিকারকে তুলে ধরেছিল এই সমাজে, কিন্তু সেই সমাজ আজকে অবনতির দিকে। বর্তমানে নারী অত্যাচার আর নারীর যে অধিকার থেকে বঞ্চিত হয়, সেটা দেখে হয়তো তারা খুবই লজ্জিত এবং দুঃখিত। সেটা নিয়েই হয়তো তারা কথা বলছে। রাজা রামমোহন রয়ের একটি মুখশ্রী বা চেহারা তৈরি করা হয়েছে। তার পিছন দিকে একটা কাপড় উঠছে, এটি কিন্তু আগুন বোঝানো হয়েছে। যেহেতু রাজা রামমোহন রয় সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল, সেটাকে সিম্বলাইজ করার জন্য এই আগুনের প্রতীকী। একদম এ পাশের দেওয়ালে দেখতে পাচ্ছেন সতীদাহ প্রথার সময় গান বাজনা বাজিয়ে সতীকে দাহ করা হতো। তো সেই দৃশ্যটা কিন্তু ফুটে তোলা হয়েছে। মণ্ডপের প্রত্যেকটা অংশে কিছু লেখা রয়েছে। এই লেখাটা একবার দেখুন, এই তথ্যটা আমি জানতাম না। বিদ্যাসাগর মহাশয়ের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হয়। বিবাহে 800 নিমন্ত্রণপত্র ছাপা হয়। সংবাদ প্রভাকর পত্রিকায় বলা হয়েছে 600 অতিথি ভোজন পর্বে অংশগ্রহণ করে। সেই বিবাহে যে অতিথিরা এসেছিলেন তাদের ছবি কিন্তু এই মণ্ডপের দেওয়ালে তৈরি করা। যা রামমোহন রয় এই যে স্ট্রাকচারটা রয়েছে তার নিচে রয়েছে দুটো পুতুল। এখানে বোঝানো হয়েছে, মানে দেখানো হয়েছে বাল্য বিবাহ। আর এখানে কিছু কথা লেখা আছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। 1929 সালে 24শে সেপ্টেম্বর ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল দ্বারা প্রথম সারদা আইন, বাল্যবিবাহ নিরোধক আইন পাশ হয়। তো বাল্যবিবাহ বন্ধ করেছিল, সেটি কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে। মহিলাদের পুতুল রয়েছে, তাদের হাতে রয়েছে প্রজাপতি। আমি প্রথমে কিন্তু এটা খেয়াল করিনি, ঠিক আছে। আর এগুলো নড়ছে,
এটা দুর্ধর্ষ লাগলো। আর প্রত্যেকটা এরকম পুতুলের নিচে এক একটা লেখা রয়েছে। তো এই তো ছিল মণ্ডপের প্রথম অংশ। এবার চলুন মণ্ডপের পিছনের অংশ। সাতাশিতম বর্ষে কাশী বোসলেনের থিম হলো রত্নগর্ভা। নারী স্বাধীনতার স্বার্থে যারা গোটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, এবার পুজোয় তাদের গল্প বলবে কাশী বোসলেন। নারীকে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করেছিলেন রাজা রামমোহন রয় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ব্যক্তিত্ব। যে দেশে একসময় মেয়েদের অন্দরমহল থেকে বেরোনো ছিল বড় কঠিন, বর্তমানে সেই দেশের রাষ্ট্রপতি হলেন একজন মহিলা। শুধু তাই নয়, বহু মহিলা তাদের কর্মক্ষেত্রে নিজেদের এক আলাদা জায়গা বানিয়ে নিয়েছেন। সমাজে নারীদের অধিকারের জন্য যারা লড়াই করে গেছেন, সেই দুই বীর বাঙালি পুরুষদের কাহিনী তুলে ধরেছেন কাশী বোসলেনের পুজো কমিটি। তাদের এই লড়াইয়ের ফলে সমাজে যে কৃতী নারীদের পেয়েছেন, তারাই হলেন আসল রত্নগর্ভা। তো ঘড়ি কাটায় এখন বাজে 4:11, আর আমি যদি ক্যামেরাটা উঁচু করে দেখাই তাহলে দেখতে পারবেন এখনই কত দর্শকগণ প্রবেশ করছে মণ্ডপের ভিতরে। মণ্ডপের ভিতরটা এক কথায় জাস্ট অসাধারণ। আগের বছর যতটা সুন্দর করেছিল, এবছরও তার ব্যতিক্রম একদমই নয়। এই মণ্ডপে আসলে আপনাকে থিমটা ভালো করে বুঝতে হবে। দেখতে পাচ্ছেন মণ্ডপের গায়ে প্রত্যেকটা জায়গায় যারা বিখ্যাত মহিলারা আছেন, যারা বিভিন্ন ক্ষেত্রে খেলাধুলো হোক বা সঙ্গীত হোক, যেখানে খ্যাতি অর্জন করেছেন, পুরো দেশের মধ্যে নিজের নাম উজ্জ্বল করেছেন তথা দেশের নাম উজ্জ্বল করেছেন, তাদের ছবি নাম সহ কিন্তু এখানে রয়েছে। যদি আমি প্রথম থেকে দেখাই তাহলে দেখতে পারবেন অসীমা চ্যাটার্জি থেকে শুরু করে রয়েছে মনু ভাকর, যিনি শুটিংয়ে মেডেল জিতেছিলেন এবছর। তারপরে রয়েছেন মেরি কম, ইনাকে কে না চেনে। তারপরে আছেন অ্যাস্ট্রোনট কল্পনা চাওলা। তারপরে এক এক করে এখানে প্রচুর ব্যক্তিত্বের ছবি রয়েছে। এদিকে রয়েছে এদিকে, যাই হোক, তারপরে রয়েছে লতা মঙ্গেশকর এই সাইডে, তারপরে আছেন মহশ্বেতা দেবী, তারপরে মঞ্জুনা ভেল্লুর। তো এভাবে কিন্তু পুরো মণ্ডপ জুড়ে সমস্ত কৃতী মহিলাদের ছবি রয়েছে। আর জিনিসটা মানে বিষয়টা অসাধারণ লাগলো আমার। তো এখানে কিন্তু আমি বলতেই পারি অনবদ্য অসাধারণ অপূর্ব একটা পুজো মণ্ডপ। মণ্ডপের একদম উপরের দিকে একটা ফুল বিশেষ তৈরি করা হয়েছে, আর যেটা দেখতে নিচ থেকে অসাধারণ লাগছে। ফুলের চারিদিকে এখন ছোট ছোট ঝাড়বাতি রয়েছে বা ফানুসের মতন দেখতে লাগছে। এইগুলোকে হয়তো বোঝানো হয়েছে যে মেয়েদের যে ইচ্ছা, যে কর্মশক্তি, সেগুলোকে যেন উপরে ভাসছে। এক কথায় অসাধারণ। তো মণ্ডপের এই সাইডে যেমন বিভিন্ন কৃতী মহিলাদের ছবি রয়েছে, তেমনি মণ্ডপের উপরে, ডান পাশে, নিচে সব জায়গায় কিন্তু এই ছবিগুলো রয়েছে। তো এই তো ছিল মণ্ডপ। এবার আপনাদের দেখাচ্ছি অপূর্ব প্রতিমা। প্রতিমার সাজ, তার সাথে প্রতিমার রূপ এক কথায় অনবদ্য। আমি একবার জুম করে আপনাদের দেখাবো। মা এখানে দশভুজা, সব জায়গায় তাই হয়। মায়ের পিছনে যে চালচিত্রটা আছে সেটি কিন্তু খুবই কালারফুল আর খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে। মায়ের নিচে আছেন তার সন্তানরা, অর্থাৎ সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী আর কার্তিক ঠাকুর। একদম বাল্য বয়সে একটা বাচ্চাকে যেমন দেখতে হয় তেমন রূপ দেওয়া হয়েছে। আরেকটা বিষয় আপনাদের দেখতে হবে, এখানে মা দুর্গার বাহন যিনি আছেন তিনি কিন্তু বনেদি বাড়ির মতো ঘটক আকৃতির সিংহ। মা দুর্গা যে বেদিতে অধিষ্ঠান করছেন সেই বেদিটি কিন্তু এক কথায় অসাধারণ। এরকম লোহার স্ট্রাকচার দেওয়া হয়েছে, তার সাথে কাপড় জড়িয়ে লাইট দেওয়া হয়েছে, আর সেই জন্য গোটা বিষয়টা দুর্ধর্ষ লাগছে। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু বনেদি বাড়ির যে দালানগুলো থাকে সেরকম ভাবে তৈরি করা হয়েছে, আর নিচের দিকে দেওয়া হয়েছে অসংখ্য এরকম ইলেকট্রিক প্রদীপ। কাশী বোসলেন কোনো বছরই নিরাশ করে না। আগের বছরও যেমন অসাধারণ একটা পুজো মণ্ডপ উপহার দিয়েছিলেন, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। আগের বছরও দর্শকরা মণ্ডপে ঢুকে বেরোনোর সময় একটা আলাদা চিন্তাশক্তি, আলাদা ভাবনা নিয়ে বেরিয়েছিলেন, এবছরও কিন্তু ঠিক তাই।
তো কেমন লাগলো এই অসাধারণ উত্তর কলকাতার পুজো মণ্ডপ অর্থাৎ কাশী বোস লেনের পুজো মণ্ডপ? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করতে হবে। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।